এইমাত্র রামিসার প্রধান দুই আসামি শেষ পর্যন্ত রক্ষা পেল না। আসলে ওইভাবে গণপিটানো দিয়ে ওই নবীল আমলে যেটা হয়তো পাথর নিক্ষেপ করে জনসাপেক্ষে মেরে ফেলানো, এটাই করা উচিত। আমি জাস্ট সরকারের কাছে হাত জোর করে অনুরোধ, আমার মেয়েটাকে বাঁচতে দেন, আমাদের সন্তানকে বাঁচতে দেন। যদি ওইরকম বিচার করতে না পারেন তাহলে স্যার মা যখন গেটে গিয়ে নক দিল তখন তারা গেট খুললো না কেন? এই কারণে খোলে নাই, কারণ সোহেল রানার স্ত্রী তার স্বামীকে পালানোর জন্য হেল্প করছে যথাযথ। ওর বাচ্চা সকালবেলা স্কুলে যাওয়ার জন্য আম্মু রেডি করতেছে যে বাবা দাঁত ব্রাশ করে রেডি হও। তো এই মুহূর্তে ওর বড় বোন আছে না, ওর বড় বোন আমার গেট খুলে চাচির বাসায় গেছে। গোটা দেশ রামিসাকে নিয়ে যেভাবে তোলপাড় করেছিল, এমনকি যেভাবে বিক্ষোভ হয়েছিল, এইটা দেখে আদালত সরাসরি রামিসার প্রধান দুই আসামি সোহেল রানা এমনকি তার স্ত্রীকে সর্বোচ্চ শাস্তি দেয়। কিন্তু কথা হচ্ছে সোহেল রানা এমনকি তার স্ত্রীর কেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে না? আর যদি সে বেঁচেই আছে, সমস্ত কিছু এই একটি ভিডিওতে জানতে পারবেন। তাছাড়াও জানতে পারবেন রামিসার ঘটনায় এই সোহেল রানা এমনকি তার স্ত্রীকে কবে দুনিয়া থেকে শেষ বিদায় জানানো হবে। তো দর্শক চলুন বাড়তি কথা না বলে সরাসরি রামিসার ঘটনার সোহেল এমনকি তার স্ত্রীর কেন ফাঁসে না আমরা ভিডিওতে চলে যাই। তার সাথে আমার পরিচয় যায় প্রায় 3 মাস ধরে। ডলার তো আমি যতদিন আসছি ওনাকে এরকম কোনো ইতে দেখি না। আর রামিসা যেদিন উনি ওই দিনও উনি বাসায় ছিল, ঘরে ছিল। আমরা অফিসে ছিলাম, লাঞ্চে আসছি দেখে উনি বাসায় ছিল ওই দিন। তারপরে এখন যখন সোহেল রানারে ধরলো, সোহেল রানা এখন নতুন করে ডলারের নাম নিতেছে। কিন্তু আমার কথা হচ্ছে উনি আগে কেন নিল না, কিংবা যখন ওনাকে রিমান্ড দেওয়া হলো তখন কেন নিল না? এখন রায় ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসার পরে এখন অনেক দিন পরে উনি বলে যে ডলারকে একটা মানুষকে তো খুশ করে নাম বললে তো হবে না। মানুষ তো আমরা যতদিন দেখছি তার ভালো সাইডটাই দেখছি, খারাপ সাইডটা তো দেখিনি। হঠাৎ করে যে সোহেল ডলারের নাম নিচ্ছে, কেন নিচ্ছে একমাত্র সোহেল জানে আর আল্লাহবাক জানে, আর কেউ জানে না। একটা কারণ হতে পারে উনি যখন অটো চালাইছে তখন ওনার সাথে উনি তো অটোর মেকানিক রানা, সোহেল রানা অটোর মেকানিক, তখন ওনার অটো সোহেল রানার কাছে ছাড়াইতে নিছিল, মেরামত করার জন্য নিছিল। হয়তোবা ওই এক কথায় দুই কথায় দেরি হওয়াতে হয়তোবা কথা একটু রাগ জারি টারি দিছে, হয়তোবা ওই সময় ওই তারপরেই ঘটনা, তখন হয়তোবা এই ঘটনাটা তার মাথায় রেখে কিংবা ডলারের নামটা সে বলতে পারে। এছাড়া আমি কোনো দেখতেছি এদিক দিয়ে আসা যাওয়া করে এখানে বাসা। তারপরে এটা চিন্তা করি যে আমাদেরও বাচ্চা আছে, ছোট ছোট মেয়ে আছে, আমাদের মেয়েদের যদি এরকম কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা কি করব? আমরা গরিব মানুষ, সবার মেয়ে আছে, স্কুলে যায়, বাইরে যায়, আমরাও জবে যাই মেয়েদেরকে রেখে। এটা কি হয় বলেন? এটা এভাবে সমাজ চলে? ডলার নাকি করেছে, আমরা তো ডলারের কথা শুনি নাই এতদিন, মানে কিছুতেই শুনি নাই। কালকে থেকে শুনতেছি ডলারের নাম। রামিসার মা যখন গেটে গিয়ে নক দিল তখন তারা গেট খুললো না কেন? এই কারণে খোলে নাই, কারণ সোহেল রানার স্ত্রী তার স্বামীকে পালানোর জন্য হেল্প করছে, যথাযথ হেল্প করছে, যার কারণে রামিসার মা গেট নক করছে, গেট খোলে নাই, সোহেল রানা পালায় গেছে। তারপরে স্বপ্না গেট খুলছে সোহেল রানার স্ত্রী। এখন ঘটনাটা আপনারাই বুঝেন যে এইটুকের ভিতরে মনে করেন রামিসার মা গেটে নক করছে একটা জুতা পায়া, আর সোহেল রানার বউ গেট খুলতেছে না, কারণ ততক্ষণে সোহেল রানা পালানোর চেষ্টা করতেছে গ্রিল কাইটা। আর যখন সোহেল রানার বউ গেটের সামনে দাঁড়ায় ছিল, যখন নোক করতেছে কাউমাও লাগছে, তখনও গেট খোলে না। সোহেল রানা পালায় গেছে, সম্পূর্ণ সফলতা অর্জন করছে, সে নারায়ণগঞ্জ চলে গেছে, তারপরে সে গেট খুলছে। তাহলে এটার মধ্যে আর তৃতীয় কোনো ব্যক্তি আসবে, এটা আপনার কি মনে হয়? হ্যাঁ, মানুষ নেশা করে, নেশা করার ক্ষেত্রে যে এত বড় জঘন্য কাজ করবে এরকম সেটা না। আমি শুনছি যে সোহেল রানা নিজে মুখ দিয়ে বলছে নাকি যে ওর সাথে ও ইয়াবা সেবন করতো। তো ইয়াবা সেবন করতে পারে, ঠিক আছে, আপনার সাথে আমার মন মিললে আমি হয়তো আপনার সাথে যে কোনো একটা পার্সোনাল ব্যক্তিগত জিনিস নিয়ে আমি আলাপ করতে পারি, কি একটা শেয়ার করতে পারি। তাই বলে আমি এইভাবে নিজের ঘরে ডেকে নিয়ে, তাও যদি ডলারের ঘর হইতো, কি ডলারের পরিচিত কোনো আত্মীয় স্বজনের ঘর হইতো, তাহলে এটা মানে নেওয়া যেত যে ডলার এটার সাথে জড়িত। কিন্তু মূলত হয়েছে সোহেল রানার ঘরে এবং তার ঘরে তার স্ত্রী এবং সে ছিল, যার পরিপ্রেক্ষিতে এই জিনিসটাতে সে গা ঢাকা দিয়ে বাঁচার জন্য এই কাজটা সে করছে। ডলার ভাইয়ের আমরা একসাথে ছিলাম, আগে এই বাসায় ডলার ভাইয়ের সাথে আমি 7-8 মাস ছিলাম। আসলে ডলার ভাই খারাপ, এটা হচ্ছে ওনার এখন বানোয়াট কথা। এ ধরনের এগুলো কোনোদিন দেখি নাই, যার খারাপ কোনো কিছু দেখি নাই তার নামে খারাপ কোনো কিছু বলা ঠিক না। ওনার বউ, ওনার 3টা বাচ্চা, ওনার বউ, ডলার ভাই। আমি যখন সিঁড়িতে নামতাম ডলার ভাই বাসায় থাকতো, আমি যখন সিঁড়িতে নামতাম ডলার ভাই যখন দেখতো আমি সিঁড়িতে নামে, ডলার ভাই বাসা থেকে বের হইতো না। উনি যদি দেখতো যে আমি সিঁড়িতে নামতো, উনি বাসার ভিতরে
যাইতো। তো আমি কিভাবে বলবো যে ডলার বাই খারাপ? সে নিজেই খাইতে পারে না, সে 2 লাখ টাকা দিব কোন জায়গায়, রোজ আনে রোজ খায়, তারে কোনো কিছুই নাই, ওই নিজের অটো চালায়, যা কামাই করে ওইটাই যে সংসার চলে। কথাটা বুঝছেন? এইটা যে ফাঁসানো হয়েছে কেসটারে সরাইয়া দূরে লয়ে যাব, মানুষ জনগণ ভুলে যাব। আগে বলে থেকে যেদিন ধরা খেয়েছে সেই দিনেও তো কয় নাই যে ডলার ছিল। এখন তার উকিল বলে যে তার কোনো প্রমাণ পাওয়া যায় নাই, সে রেপ করছে না কি করছে এটার বলে সাক্ষী দিতে পারে নাই, পায় নাই রিপোর্টে। তো এমনি ভুয়া একটা মানুষেরা ফাঁসি দিয়ে দেবে কোর্ট? আইন কি এতই বুঝায়? আইনের তো অনেক ধারা আছে। আর জনগণ কি হেরে কি রাখতো, ডলারে জীবিত রাখতো? যে সময় হেরে ধরছে, হেরে তো নগদে হামলা দিত, ওই তো নিজের বাড়িওয়ালা, স্থানীয় বাড়িওয়ালা আইয়ুব খানের সময় দিয়ে এই এলাকায় বসবাস করে। আরও মহল্লার মানুষ জানে না, আশেপাশে মহল্লার মানুষ জানে না ডলার কে, ওই কি করতে পারে। ওরা একটা মাদকের পেছনে পাইছে, আর নতুন কইরা গাঞ্জা মাঞ্জা হাবি জাবি খাইতে পারে, সে তো মাদক জড়িত না। এখন তো মানুষ যা হুতাছি সে মাদকে ব্যবসা করে। এগুলি তো ভুয়া কথাবার্তা। আমার নিজের আপন ছোট ভাই, যদি এরকম হইতো আমরাই তো তাই। স্পিকার, রামিকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হলে আমরা বিশ্বাস রাখি। মাননীয় স্পিকার, গত 19শে মে ঢাকা শহরের পল্লবী এলাকায় একটি অত্যন্ত নৃশংস ঘটনা ঘটেছিল, আপনারা সবাই দেখেছেন। সে নৃশংস ঘটনায় 8 বছরের শিশু রামিসা হয়। এই ঘটনার 7 ঘন্টার মধ্যে আমাদের পুলিশ বাহিনী 2 জন মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী নিজে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ, এবং সেখানে সেই টিমে আমিও ছিলাম, আমরা ভিকটিমের পরিবারের সাথে দেখা করি। ওই দিন ভিকটিমের বাবার একটি আহাজারি ছিল যে উনি বিচার চান না, কারণ এদেশে এই ধরনের ঘটনার বিচার হবে না। আমরা আশ্বস্ত করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন এই ঘটনার আমরা বিচার করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদকে জানাতে চাই, আমাদের পুলিশ বাহিনী 5 দিনের মাথায় সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার পুলিশ প্রতিবেদন দাখিল করেছিলেন 24 তারিখ ঈদের আগে দুপুর 12টার সময়। 24 তারিখ দুপুর 4টের মধ্যে সেই চার্জশিট আমরা সিএমএম কোর্ট থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে নিয়ে যায়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের সামনে একটা শঙ্কা ছিল, সেটা হলো বাংলাদেশের সমস্ত আদালতগুলো 1 জুন থেকে নিম্ন আদালত, ম্যাজিস্ট্রেসি বাদ দিয়ে নিম্ন আদালত 1 জুন থেকে 15 জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার কথা। আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে আমরা অনুরোধ করার পরে বাংলাদেশের সকল নারীর শিশুর প্রতি সহিংসতামূলক যে ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়েছে, আমরা গত সংসদে আইন পাশ করেছি, সেই ট্রাইব্যুনালগুলোকে আমরা ছুটির আওতা বহির্ভূত রাখতে সক্ষম হই। 24 তারিখে চার্জশিট পাওয়ার পরপরই আমরা যখন দেখেছি যে আসামি পক্ষ কোনো আইনজীবী দেয়নি, তাদের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অন্যতম একটা প্রক্রিয়া ছিল, আমরা আইনের বিধান মেনে রাষ্ট্রপক্ষ থেকে 24 তারিখেই আমরা আসামিকে একটি স্টেট ডিফেন্স লয়ার দিতে সক্ষম হই। মাননীয় স্পিকার, 24 তারিখে ট্রাইব্যুনাল বসে 1 জুন যেদিন প্রথম কোর্ট আদালত খুললেন, রোজার ছুটির ঈদের ছুটির পরে 1 জুন চার্জ ফ্রেমিংয়ের জন্য রাখে। 1 জুন যথারীতি এই মামলার অভিযোগ গঠন করা হয়। 2 জুনে এই মামলার 16 জন সাক্ষীর সাক্ষ্য সমাপ্ত করা হয়, গ্রহণ করা হয়।
3 জুনে এই মামলায় আসামি পক্ষ কোনো সাক্ষী দিতে চান কি না সেই ধরনের একটি দিন ধার্য রাখা হয়। 4 জুনে যুক্তিতর্কের জন্য উপস্থাপন দিন ধার্য করা হয়। 5th and 6th জুন শুক্র শনি থাকাতে 7th জুন আজকে ছিল। আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল এবং রায় যথারীতি ঘোষিত হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে সমস্ত সাক্ষ্য সুবাদ উপস্থাপন পূর্বক যে রায় প্রত্যাশা করেছিলাম, যে রায় প্রস্তাব করেছিলাম, যে রায় আদালতের কাছে প্রার্থনা করেছিলাম, আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ আলোচনা করে 41 ঘন্টা পর্যন্ত 41 মিনিট শুধুমাত্র তার পর্যালোচনা এবং আদেশের পাঠটা ঘোষণা করেছেন। এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী তাকে আদালতের মাধ্যমে রায় পেয়েছি। মাননীয় স্পিকার, মাও সুতুংয়ের একটি ঐতিহাসিক উক্তি আছে, কোনো কোনো থাই পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। মাননীয় স্পিকার, আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। মাননীয় স্পিকার, এটুকু ছিল আমাদের পক্ষ থেকে এই মহান জাতীয় সংসদ এবং জাতির কাছে আমাদের দেওয়া প্রতিশ্রুতি। সেদিন আমরা বলেছিলাম, আমাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন রামিসার বাবা বিচার চান না, এ বিষয়ে আমাদের বক্তব্য কী, আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন রামিসার ঘটনায় সোহেল রানা এমনকি তার স্ত্রী তাদের দুইজনকেই আদালত কিভাবে প্রকাশ্যে শেষ রায় দিয়েছিল। আর এইটা দেওয়ার মেন রিজন হচ্ছে গোটা দেশের মানুষ যেভাবে রামিসার ঘটনায় রুখে দাঁড়িয়েছে। আদালত আর কোনো কিছু না ভেবে তাদের প্রমাণ থাকার পর একদম সর্বোচ্চ রায় দিয়ে দেয়। কিন্তু এখন কথা হচ্ছে, কেন এই রামিসার ঘটনায় সোহেল রানা এমনকি তার স্ত্রী স্বপ্নাকে সেই সর্বোচ্চ শাস্তিটা কেন দেওয়া হচ্ছে না? কেন তাদেরকে এখনো জেলের কারাগারে রাখা হয়েছে? তাহলে কি রামিসার ঘটনাও এইভাবেই কেটে যাবে? বেঁচে যাবে কি তার আসল আসামিরা? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।